হাসান নাসরুল্লাহকে হত্যায় মার্কিন বোমা, নেতানিয়াহু আর বাইডেনের উচ্ছ্বাস, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। নাসরুল্লাহর উত্তরসূরির তালিকায় এগিয়ে কেই সাফিউদ্দিন 2017 থেকে আছেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়। রশির ওপর 1 কিলোমিটার পথ হেঁটে স্পেনিয়ার ইয়ান রোজের চমক, পাড়ি দিলেন এশিয়া থেকে ইউরোপ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান থামছে না। এবার হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নাবিল কোয়াউককে হত্যার দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে নাসরুল্লাহর হত্যাকে বিজয় বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এই হত্যাকাণ্ড। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে একের পর এক ইরান সমর্থিত নেতাদের হত্যা করে বিজয় উল্লাস করছে ইসরায়েল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরে এসেছে। এই বিজয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক অর্জন। নাসরুল্লাহ একজন সন্ত্রাসী ছিলেন। আমাদের লক্ষ্য ছিল তাকে হত্যা করা। আমরা সেটি অর্জন করেছি। এখন উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়ি ফিরতে পারবে। আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। নাসরুল্লাহকে হত্যায় শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রী নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাইডেন দাবি করেন নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লেবাননের হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছে। তাই নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের জন্য একটি ন্যায় বিচারমূলক পদক্ষেপ। তবে লেবাননে আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হিজবুল্লাহ নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন হাসান নাসরুল্লাহকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র থাকতে পারে। মধ্যপ্রাচ্যে একের পর এক নেতা হত্যায় সতর্ক অবস্থানে ইরান। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে। নাসরুল্লাহ হত্যায় 5 দিনের শোক ঘোষণা করেছে ইরান। লেবাননেও চলছে শোক। দেশটিতে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে নাসরুল্লাহকে হত্যা করেই থেমে নেই ইসরায়েল। লেবাননে দফায় দফায় চালাচ্ছে বিমান হামলা। শনিবার ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছে 33 জনের বেশি মানুষ, আহত হয়েছে 2 শতাধিক। এতে নিহত সংখ্যা বেড়ে প্রায় 800 হয়েছে। চলছে স্থল অভিযানের প্রস্তুতি। এই পরিস্থিতিতে নিরীহ লেবাননবাসী বাড়িঘর ছেড়ে রাস্তায় দিন কাটাচ্ছে। ইতোমধ্যে বাস্তুচ্যুত বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। সিরিয়ায় আশ্রয় নিয়েছে 50,000-এর বেশি মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাসান নাসরুল্লাহকে হত্যার পর ওই অভিযান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। হিজবুল্লাহর ব্যর্থতা নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনি ইসরায়েলের সফলতার গোপন কৌশল নিয়েও চলছে তর্ক বিতর্ক। এমন অবস্থায় হত্যার এই অভিযান নিয়ে কিছু তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। জানানো হয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র থেকে পাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে নাসরুল্লাহকে খতমের অভিযানে। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। দৃশ্যটি 27 সেপ্টেম্বর শুক্রবার রাতের। ইসরায়েলের রাজধানী তেল আবিবে তীর্থের কাকের মতো অপেক্ষায় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, সেনাপ্রধান হার্জি হালেভি সহ সরকারি ও সামরিক কর্মকর্তারা। ইসরায়েলের যুদ্ধবিমান নিজেদের আকাশসীমা ছাড়িয়ে লেবাননে ঢোকার পর বহু প্রত্যাশিত একটি তথ্যের জন্য প্রতি মুহূর্তে উত্তেজনার উত্তাপে স্পন্দিত হয়েছে নিয়ন্ত্রণ কক্ষে থাকা প্রতিটি ব্যক্তির চোখ, কান, হৃদয় আর মস্তিষ্ক। মধ্যপ্রাচ্যে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বুকে কাঁপন ধরানো বিশেষ ওই অভিযানের নাম ছিল নিউ অর্ডার। বিভীষিকাময় ওই রাতে মুহুর্মুহুর গোলার আঘাতে বিস্ফোরণ এতটাই প্রকট ছিল যে রাজধানী বৈরুত ছাড়িয়ে কয়েক কিলোমিটার দূরে লেবাননের অন্যান্য অঞ্চলকে এমন ঝাঁকুনি দিয়েছে যেন ভূমিকম্পের ধাক্কা। বিস্ফোরণের বিচ্ছুরণে রাতের আধার আলোকিত হলেও বিচক্ষণ দিক নির্দেশনায় সদা উজ্জীবিত সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহকে হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের অন্যতম সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।
আগে বেশ কয়েকবার ব্যর্থ হলেও এবার হাসান নাসরুল্লাহকে খতমের অভিযান সফল করতে গোয়েন্দা তথ্য ও মারণাস্ত্রের মোক্ষম ব্যবহারে কমতি রাখেনি ইসরায়েল। বিভীষিকাময় ওই রাতে নাসরুল্লাহকে হত্যার মিশনে কয়েক মিনিটে 85টি উচ্চ ক্ষমতার বোমা ব্যবহার করেছে ইসরায়েল, যার প্রতিটির ওজন 1 টন। বিশেষায়িত ওই বোমার মধ্যে আছে মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া GHEU-31 জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বা ডাম্প বোম, যা পাঠানো হয়েছিল হামাস দমনের অজুহাতে ফিলিস্তিনিদের নির্মূলের মিশনে ব্যবহার করতে। ছিল ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত GPS গাইডেড বোম স্পাইস 2000, মূলত বাংকার ধ্বংসের জন্য ব্যবহার হয়ে থাকে এটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে গত কয়েক মাস ধরেই নাসরুল্লাহর গতিবিধির উপর চলছিল নজরদারি। শত্রুর চোখে ধুলা দিতে প্রতি মুহূর্তে পরিবর্তন করেছেন ঠিকানা, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত 27 সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে দহিয়ার একটি বহুতল ভবনের নিচে বাংকারে ছিলেন নাসরুল্লাহ। মাটির কয়েক ফুট নিচে থাকা ওই বাংকারকে চিহ্নিত করে ওই বহুতল লক্ষ্য করে শুরু হয় একের পর এক গোলাবর্ষণ। লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলার শুরুটা 17 সেপ্টেম্বর থেকে। হিজবুল্লাহ সদস্যদের নির্মূল করতে বিমান হামলার পাশাপাশি পেজার, ওয়াকিটকি আর মোবাইল বিস্ফোরণ ঘটানো হলেও হতাহত 4 সহস্রাধিক লেবানিজের, বেশিরভাগই নিরস্ত্র সাধারণ মানুষ। মেহরা হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার শত্রু মিত্র সবার মনেই প্রশ্ন, কে হচ্ছেন উত্তরসূরি? তার মতো দৃঢ় বক্তব্য আর দিক নির্দেশনায় পশ্চিমাদের বুকে কাঁপন ধরানো নেতা কি খুঁজে পাবে হিজবুল্লাহ? অনেক বিশ্লেষকই মনে করছেন সার্বিক বিচারে হিজবুল্লাহর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে যোগ্য নেতা হাসিম সাফিউদ্দিন। নিজেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবে দাবি করেন এই সাফিউদ্দিন। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত শুক্রবার চলছিল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে নিজের ভাষণে ইসরায়েলের জন্য ভারতকে আশীর্বাদ এবং ইরান ও ইরাককে অভিশাপ হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে হিজবুল্লাহকে মোকাবিলার ঘোষণাও দেন তিনি। On the one hand, a bright blessing, a future of hope. On the other hand, a dark future of despair. And if you think this dark map is only a curse for Israel, if you think that, then you should think again. এরপরই রাতভর নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্যে বৈরুত সহ প্রায় 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এক পর্যায়ে বিমান হামলায় নিহত হন ইরানপন্থী লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এছাড়াও প্রাণ হারান গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর স্বাভাবিকভাবেই হিজবুল্লাহর দায়িত্ব কে নেবেন সেটি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সশস্ত্র এই গোষ্ঠীর পরবর্তী প্রধানের দায়িত্ব নিতে পারেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হাসিম সফিউদ্দিন। হাসিম সফিউদ্দিন হিজবুল্লাহর প্রধান নির্বাহী কাউন্সিলের প্রধান। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিকটি দেখেন। হাসিম সফিউদ্দিনের আরেকটি পরিচয় হল তিনি নাসরুল্লাহর দুঃসম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। হাসান নাসরুল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক, শারীরিক গঠন একই রকম, ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবীর বংশধর হওয়ায় তার উপরই হিজবুল্লাহর দায়িত্ব আসতে পারে। হাসিম সফিউদ্দিন সবসময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন। এর প্রেক্ষিতে 2017 সালে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। গত জুনে সাফিউদ্দিন ইসরায়েলকে কঠোর যুদ্ধের হুমকিও দিয়েছিলেন। ইরানের সহযোগিতায় 42 বছর আগে লেবাননে জন্ম হয়েছিল হিজবুল্লাহর। 1992 সালে হিজবুল্লাহর দায়িত্ব নিয়েছিলেন হাসান নাসরুল্লাহ। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য ইরান মূলত যাদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে থাকে তার মধ্যে অন্যতম এই হিজবুল্লাহ। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এবার প্রতিশোধ নেবে নাকি সংযম দেখাবে? বিশ্লেষকরা মনে করছেন এ সংঘাতে না জড়ানোর ইরানি যুক্তি সম্ভবত আর টিকবে না। কেননা হিজবুল্লাহ নিজেদের রক্ষা করার সক্ষমতা রাখে এমন বক্তব্য প্রচলিত হয়ে আসলেও নাসরুল্লাহর মৃত্যুর পর সেটি ভেঙে পড়েছে। এখন যদি ইরান প্রতিক্রিয়া না দেখায় তাহলে ওই অঞ্চলের অন্য মিত্রদের মধ্যেও ঝুঁকি তৈরি হবে, অর্থাৎ
হুতি ও হামাস সহ ইরানের মদতপুষ্ট অন্যান্য গোষ্ঠীর সঙ্গেও ইরানের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়বে। এ অবস্থায় ইরান যদি প্রতিশোধমূলক ব্যবস্থা না নেয় তাহলে দেশটি শুধু নিজেদের স্বার্থরক্ষায় ব্যস্ত এমন বার্তাই পাবে এই অঞ্চলের অন্যান্য মিলিশিয়া বাহিনী, যার ফলে সহযোগী দেশ হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে ইরান। তবে আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়, নিঃসন্দেহে এ আঞ্চলিক যুদ্ধের অংশ হবে ইরান। এছাড়া লেবানন, ইয়েমেন, ইরাক সহ অন্যান্য স্থান থেকে প্রতিশোধমূলক হামলা হতে পারে, যা সূচনা ঘটাতে পারে আরও বড় পরিসরে নতুন কোনো যুদ্ধের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে থামেনি ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিমানের মুহুর্মুহু গোলাবর্ষণের কারণে পরিবার পরিজন সহ পালিয়ে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। শুধু রাজধানী বৈরুতেই নয়, বেকা থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলে চলেছে নির্বিচার গণহত্যা, বাড়ছে লাশের মিছিল। ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়ে হিজবুল্লাহ জবাব দিলেও সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিচারে তা খুবই নগণ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেখানকার সাধারণ মানুষ। শুক্রবার ও শনিবার বৈরুতে বিমান হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়রে ইসরায়েলি হামলার মুখে পড়েন ইজিটিএন-এর এক রিপোর্টার। এই রিপোর্টার জানান, এ সময়ে সেখানে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক মিনিটেই কমপক্ষে 20 থেকে 30টি বিস্ফোরণ ঘটে। একটি তাদের হোটেলে আঘাত হানে, ফলে রুমগুলো ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। বেসামরিক নাগরিকদের উপর নৃশংস হামলা চালানোয় ইসরায়েলের নিন্দা করেছেন বৈরুতের স্থানীয় বাসিন্দা আহমেদ ইজাবের জানান, এক্সে পোস্ট করে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ভবন খালি করতে বলে। তাদের দাবি, এসব জায়গার ভূগর্ভে লেবাননের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। তিনি বলেন, এই জায়গায় কখনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি, যার দ্বারা প্রমাণ করা যেত যে এখানে কমান্ড সেন্টার ছিল। ইজাবের আরও জানান, ইসরায়েলের বোমা হামলা 5 ঘন্টারও বেশি সময় ধরে অব্যাহত থাকে। এ সময় বিমান থেকে তারা বোমা ফেলে। এই বাহিনী নারী এবং শিশুদের প্রতি কোনো সহানুভূতি ছাড়াই অযৌক্তিকভাবে নিরস্ত্র মানুষের উপর বোমা হামলা চালায়। তারা বেকা থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সোমবার থেকে ইসরায়েলের নৃশংস হামলার কারণে লেবানন জুড়ে 650 জন প্রাণ হারিয়েছে। এ সময় আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। অনেক নাগরিক ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। হাজার হাজার ঘরবাড়ি এবং শিল্প প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছে, লেবাননে চলমান সহিংসতার কারণে 90,000-এরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করছে। 400 স্কুলে প্রায় 70,000 মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। নিছক শখ বা রেকর্ড গড়ার খাইশ পূরণে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আলোচনার জন্ম দিচ্ছে মানুষের নানান কাণ্ডকীর্তি। জীবনের ঝুঁকি নিয়ে কেউ উঠছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে, কেউ আবার বিশেষ সাবমেরিন নিয়ে একাই ডুব দিচ্ছেন সমুদ্রের অতলে। এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আলোচনায় চলে এসেছেন এস্তোনিয়ার ইয়ান রোজ। রশির ওপর হেঁটে পাড়ি দিয়েছেন এশিয়া থেকে ইউরোপ, কিন্তু কিভাবে? বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। সিনেমার হিরো কিংবা স্পাইডারম্যান নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50 তলা বিল্ডিং সমান উচ্চতায় চিকন দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন একজন রক্তমাংসের মানুষ। এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে তুরস্কের বিখ্যাত ও দৃষ্টিনন্দন সেতু বসফরাস। ঝুলন্ত ব্রিজটির 2 প্রান্তে আটকানো রশিতে করে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি গিয়েছেন এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। স্ল্যাকলাইন নামে পরিচিত এক ধরনের দরাবাজির কসরতের মাধ্যমে এত উচ্চতায় হাঁটার অসাধ্য সাধন করেছেন এস্তোনিয়ার নাগরিক, বিশ্বখ্যাত স্ল্যাকলাইনার ইয়ান রোজ। গত 15ই সেপ্টেম্বর বিকালে যখন তিনি হাঁটছিলেন, তখন পায়ের অনেক নিচ দিয়ে সাই সাই করে চলছিল হাজারো যানবাহন। মাথার উপর দিয়ে উড়ছিল যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার। এমন পরিস্থিতির মাঝেই গন্তব্যে পৌঁছতে
ঠান্ডা মাথায় তাকে হাঁটতে হয়েছে প্রায় 50 মিনিট। ব্রিজের উপর দিয়ে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আটকানো ছিল স্ল্যাক লাইন বা বিশেষ রকমের রশি। নিচ দিয়ে বিরতিহীন গাড়ি চলছিল। হাঁটার সময় যানবাহনের কারণে বারবার মনোযোগ নষ্ট হচ্ছিল। যখন দড়ির উপর হাঁটছিলাম তখন গাড়ির হর্ন ও সাইরেনের শব্দ কানে লাগছিল। শহর হওয়ায় মাথার উপর দিয়ে চলাচল করা হেলিকপ্টার ও প্লেনের আওয়াজও পাচ্ছিলাম। প্রাকৃতিক পরিবেশের তুলনায় কোনো শহুরে জায়গায় দড়িতে হাঁটা অনেক কঠিন। তুরস্কের ইস্তাম্বুল নগরীর বুক চিরে বয়ে গেছে বিখ্যাত বসফরাস প্রণালী। বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথটি দিয়ে সমুদ্র পথে যাওয়া যায় রাশিয়া ও ইউক্রেনে। এই প্রণালীর উপরেই তৈরি হয়েছে আনুষ্ঠানিকভাবে 15 জুলাই শহীদ সেতু নামে পরিচিত বসফরাস ব্রিজ। 1973 সালে নির্মাণ শেষ হওয়া ব্রিজটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে 2 লাখের বেশি যানবাহন। এমন ব্যস্ত সেতুর উপর দিয়ে বসানো দড়ির রাস্তায় হাঁটার বিষয়টি ছিল বেশ জটিল। হাঁটার সময় আমাকে খুবই মনোযোগী থাকতে হয়েছে। সোজা সামনে তাকিয়ে থেকে প্রতিটি পদক্ষেপের দিকে খেয়াল রাখতে হয়েছে। একই সাথে এমন মুহূর্ত এসেছে যখন আমার হাত ক্লান্তিতে থেমে যাচ্ছিল। তখন আমি ইস্তাম্বুলের পুরনো শহর ও নিউ সিটির চমৎকার দৃশ্য দেখার সুযোগ পেয়েছিলাম। 3বার বিশ্ব চ্যাম্পিয়ন ও অসংখ্য ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী স্ল্যাকলাইনার ইয়ান রোজের জন্ম 1992 সালে। এস্তোনিয়ার নাগরিক এই অ্যাথলেট দড়ির উপর হাঁটা শুরু করেন মাত্র 18 বছর বয়সে। তার ঝুলিতে আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্ল্যাকলাইন ওয়াকের রেকর্ড। সেই যাত্রায় তিনি রশির উপর দিয়ে 3 ঘন্টায় পার হয়েছিলেন প্রায় 4 কিলোমিটার পথ। ইস্তাম্বুলের বসফরাস ব্রিজে স্ল্যাকলাইন ওয়াক ইয়ান রোজের মুকুটে যুক্ত করল আরেকটি পালক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 15 দেশি বিদেশি গুণীজনদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে চীন। জাতীয় দিবস উপলক্ষে 3 ক্যাটাগরিতে মেডেল অব দ্য রিপাবলিক, ফ্রেন্ডশিপ মেডেল ও বিশেষ সম্মাননা মেডেলে ভূষিত করা হয় তাদের। সম্মাননা প্রাপ্তদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আগামীর চীনকে গড়ে তোলার কাজে যুক্ত হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের শি জিনপিং। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগামী 1 অক্টোবর পিপলস রিপাবলিক অব চায়নার 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় এ দিবস সামনে রেখে চীনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশি বিদেশি 15 গুণীজনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়েছে। রবিবার সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে তাদের সম্মাননা পদকে ভূষিত করেন প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে 13 সেপ্টেম্বর সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেন তিনি। সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপিসির সেন্ট্রাল কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য খাই চি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর একে একে মোট 3 ক্যাটাগরিতে মেডেল অব দ্য রিপাবলিক, ফ্রেন্ডশিপ মেডেল ও জাতীয় সম্মানসূচক মেডেল দেয়া হয় গুণীজনদের। লাল ও সোনালী রঙের মেডেল অব দ্য রিপাবলিক দেয়া হয় দেশ গঠন ও উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ পরিসরে অবদান রাখা ব্যক্তিদের। অন্যদিকে সোনালী ও নীল রঙের ফ্রেন্ডশিপ মেডেল দেয়া হয় চীনের আধুনিকায়ন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ে ভূমিকা রাখা বিদেশি বন্ধুদের। এছাড়া জাতীয় পর্যায়ে বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেয়া হয় লাল ও সোনালী রঙের সম্মানসূচক মেডেল। এবছর মেডেল অব দ্য রিপাবলিক দেয়া হয়েছে মোট 4 জনকে। এই সম্মাননা প্রাপ্তরা হলেন চীনের হয়ে একাধিক যুদ্ধে অংশ নেয়া 93 বছর বয়সী বীর সেনানী হুয়াং জংদা, ক্ষেপণাস্ত্র, রকেট ও মহাকাশ বিষয়ে উল্লেখযোগ্য অবদান রাখা 92 বছর বয়সী বিজ্ঞানী ওয়াং ইয়ংজি, চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাবিদ ও চিকিৎসক এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সের শিক্ষাবিদ ও বিজ্ঞানী লি সেনশেং। অন্যদিকে ফ্রেন্ডশিপ মেডেলে ভূষিত করা হয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ও ব্রিক্স জোটের বহুজাতিক আর্থিক সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান জিলমা রুসেফকে। ব্রাজিল সহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয় তাকে। বিদেশিদের জন্য এটি চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা।
এছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা, ক্রীড়া ও শিল্প খাতে জাতীয় পর্যায়ে অবদানের জন্য 10 জনকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা মেডেল। মঞ্চে উপস্থিত থেকে প্রত্যেকের গলায় মেডেল পরিয়ে দেন শি। পরে সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বিশেষ বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, চীনকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মাননা প্রাপ্ত এই অগ্রদূতদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। গত ৭৫ বছরে চীনের ঐতিহাসিক উত্থানের পেছনে বিভিন্ন খাতে অনেক মানুষ পথপ্রদর্শক ও নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। আজকের সম্মাননা প্রাপ্তরা সেই মানুষদেরই উজ্জ্বল প্রতিনিধি। চীনের ইতিহাসে তাদের অবদানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে। সমাজ ও রাষ্ট্রকে নিজের প্রয়োজনেই গুণীজনদের কদর করতে হয় উল্লেখ করে শি বলেন, তাদের অবদানেই টেকসই উন্নয়ন ও সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। সোনালী সময়ই বীরদের ডেকে নেয় ও তাদের পরিচর্যা করে। প্রজন্মের পর প্রজন্ম সেই বীরদের আবির্ভাবের মধ্য দিয়েই নিশ্চিত হয় রাষ্ট্রের সাফল্য ও দেশবাসীর কল্যাণ। প্রতিটি পর্যায়ে চীনের কমিউনিস্ট পার্টি যেন গুণীজনদের পরিচর্যা করে এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নেয়ার ব্যাপারে সমাজকে উৎসাহিত করে। প্রত্যেকেই যেন গুণীজনদের অনুসরণে সচেষ্ট হয়। চীনের অগ্রযাত্রায় পাশে থাকা ফ্রেন্ডশিপ মেডেলে ভূষিত বিদেশি বন্ধুদের স্মরণ করে শি বলেন, যারা সুদিনে দুর্দিনে চীনের পাশে ছিল, আছে ও থাকবে, চীনারা কখনোই তাদের ভুলে যাবে না। সব সময় চীন তাদের কথা মনে রাখবে। এ প্রসঙ্গে এবছর ফ্রেন্ডশিপ মেডেল পাওয়া জিলমা রুসেফকে বিশেষভাবে অভিনন্দিত করেন শি জিনপিং। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।